আসসালামু আলাইকুম। গতকাল আমরা ৪৮৪ ধারা পর্যন্ত পড়ছিলাম। আজকে আমরা এরপর থেকে পড়ব ৪৮০ ধারাটা ছিল যে আদালত অবমাননার ধারা। কেউ যদি আদালত অবমাননা করে তাহলে কি অপরাধী অনধিক ৳২০০ পর্যন্ত অর্থদণ্ড আ আর অর্থদণ্ড অনাদায়ী ১ মাস পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবেন। আর ৪৮৪ ধারায় বললাম যে যদি কেউ আত্মপক্ষ সমর্থন করে অথবা ক্ষমা প্রার্থনা করে তাহলে আদালত ওই ব্যক্তিকে কি করতে পারবেন? ওই ব্যক্তিকে ওই দণ্ড মওকুফ করে দিতে পারবেন এবং অব্যাহতি বা রেহাই দিতে পারবেন ৪৮৪ ধারায়। আজকে আমরা ৪৮৫ থেকে আশা করি যে শেষ পর্যন্ত পড়তে পারবো আরকি। তাহলে ৪৮৫ ধারায় বলতেছে যে, কেউ যদি আদালতে উপস্থিত হয়ে আদালতের কোনো প্রশ্নের জবাব না দেয় অথবা কোনো দলিল উপস্থাপন না করে, তাহলে আমরা যখন ১৬১ ধারা পড়লাম তখন দেখলাম যে পুলিশের কাছে কিন্তু সংশ্লিষ্ট অপরাধ সংক্রান্ত সকল প্রশ্নের উত্তর দিতে বাধ্য থাকবে। তবে এমন কোনো প্রশ্নের উত্তর দিবে না, যেই প্রশ্নের উত্তর দিলে উত্তরদাতা কোনো ফৌজদারি অপরাধে অপরাধী হবে বা কোনো অর্থদণ্ডে দণ্ডিত হবে, এমন কোনো আশঙ্কা থাকলে তিনি কি পুলিশের কাছে সকল প্রশ্নের উত্তর দিবেন না ১৬১ ধারায়। কিন্তু এই ৪৮৫ ধারায় বলতেছে যে আদালতের কাছে কিন্তু সকল প্রশ্নের উত্তর দিতে হবে। তিনি অপরাধে দণ্ডিত হন আর যাই হোক এই ক্ষেত্রে তার রেহাই নাই। আদালত কোনো প্রশ্ন উত্থাপন করলে বা জানতে চাইলে সাক্ষী সকল প্রশ্নের কি করতে পারবেন? উত্তর দিবেন। আরেকটা এই ৪৮৫ ধারায় আরেকটা কাজ আছে, সেটা হলো যে কোনো দলিল আমরা ৯৪ ধারায় পড়লাম। আদালত অথবা আদালত বলতে বিচারক আরকি। বিচারক এবং পুলিশের কি থানার অফিসার ইনচার্জ। উনারা এই ২ জন ম্যাজিস্ট্রেট এবং থানার অফিসার ইনচার্জ কি করতে পারেন? যে কোনো ব্যক্তিকে ফৌজদারি কার্যক্রমের অনুসন্ধান, বিচার অথবা অন্য কোনো কার্যক্রমে তদন্তের ক্ষেত্রে কারো কাছে যদি কোনো কাঙ্ক্ষিত বস্তু, আলামত, দলিল থাকে তাহলে সেইটা দাখিল করার জন্য ৯৪ ধারা মোতাবেক কি করতে পারবেন? সমন অথবা লিখিত আদেশ ইস্যু করতে পারবেন। এই যে আদালত কারো প্রতি কোনো দলিল বা বস্তু হাজির করার জন্য কি করলো? সমন দিল। ওই ব্যক্তি যদি ওই দলিল বা বস্তু হাজির করতে অস্বীকার করে অথবা আদালতে প্রশ্ন করলে প্রশ্নের জবাব দিতে অস্বীকার করে, তাহলে সেই ব্যক্তিকে কি করা যাবে? অনধিক ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করতে পারবেন আদালত। তাহলে কেউ যদি আদালতের কোনো প্রশ্নের জবাব না দেয় অথবা আদালতে কোনো সমন দেওয়ার পরেও আদালতে কোনো দলিল বা বস্তু হাজির না করে, সেই ক্ষেত্রে আদালত তাকে অনধিক ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করতে পারবেন। তাহলে এখান থেকে দেখেন এমসিকিউ হইতে পারে বিভিন্ন রকমে। একটা হলো যে যদি কেউ আদালতের সমন ইস্যু করার পরেও কোনো কাঙ্ক্ষিত দলিল বা বস্তু উপস্থিত না করে, সেই ক্ষেত্রে তার কি ধরনের শাস্তি হবে? কতদিন? অনধিক ৭ দিন। এবং এই ক্ষেত্রে আবার প্রশ্ন করতে পারে যে কেউ হাজির করল না, সেই ক্ষেত্রে কি ধরনের শাস্তি দিতে পারে? সশ্রম, বিনাশ্রম এই ধরনের দিয়েও একটা এমসিকিউ হইতে পারে। তাহলে এখান থেকে ২-৩ ভাবে কিন্তু এমসিকিউ হইতে পারে। এই ধারাটা মূলত এমসিকিউ এর জন্য এবং গত ক্লাসের শেষের ধারাগুলো এবং এই ধারাগুলো কিন্তু আদালত অবমাননা অথবা আদালতের সংশ্লিষ্ট প্রশ্ন। এগুলো আমাদের লিখিত পরীক্ষায় খুব বেশি আসে না। তবে এমসিকিউ গুলো আমাদের গুরুত্বপূর্ণ। কারণ ফৌজদারিতে শাস্তির ধারা একেবারেই কম। এখানে অনেকগুলো শাস্তির ধারা আছে। ৪৮০ থেকে শুরু করে ৪৮৫ তেও শাস্তি পাইলাম। এরপরে আবার আছে ৪৮৫ ক তে বলতেছে যে নির্দিষ্ট সময়ে যদি সাক্ষী হাজির না হয়। এই যে আমরা সমন গিয়ে জারি করি, পুলিশ সদস্যরা অনেক সমন জারি করে আসি। এই সমন জারি করার পর যদি কেউ যুক্তিসঙ্গত কারণ ব্যতীত আদালতে হাজির না হয় অথবা হাজির হতে অস্বীকার করে, তাহলে আদালত কি করতে পারবে? সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে ওই ব্যক্তিকে অনধিক ৳২৫০ জরিমানা করতে পারবে। এবং কোনো পুলিশ সদস্য যদি সাক্ষী দিতে না যায়, তার কিন্তু জরিমানা কত? ৳২৫০। এটা কি পেনাল কোড? পেনাল কোড থেকে না। ৪৮৫ ক ধারা ফৌজদারি কার্যবিধির। তাহলে সাক্ষী যদি যথাসময়ে আদালতে উপস্থিত হয়ে যুক্তিসঙ্গত কারণ ব্যতীত যদি হাজির না হয়, তাহলে এই ব্যক্তিকে আদালত ৳২৫০ কি করতে পারে? সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে জরিমানা আদায় করতে পারে ৪৮৫ ক ধারা মোতাবেক। এরপরে হেবিয়াস কর্পাস বা রিট মূলত
আমরা জানি সংবিধানের ৩য় ভাগে এখানে ধারা হলো ১২৭ থেকে ৪৭ এর ক পর্যন্ত। ২৭ থেকে ৪৭ এর ক পর্যন্ত যে ধারাগুলো আছে সংবিধানের, ওইখানে কি আলোচনা করা হয়েছে? মানুষের মৌলিক অধিকার নিয়া। মানুষ ধর্ম পালন করতে পারবে, নিজের ইচ্ছায় পেশা বাছাই করে নিতে পারবে, তারপরে হলো যে রাজনীতি করতে পারবে, বাক স্বাধীনতা থাকবে। এই যে মৌলিক অধিকারগুলো মানুষের আছে, কোনো কারণে যদি রাষ্ট্রের দ্বারা বা অন্য কোনো ব্যক্তির দ্বারা তার সেই মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয়, তখন সে হাইকোর্টের দ্বারস্থ হতে পারবে। সরাসরি কিন্তু হাইকোর্টে যাওয়া যায় না। হাইকোর্ট কি? মূলত আপিল আদালত হিসেবে বিবেচনা করা হয়। যেমন হলো এর আগের দিন বলছিলাম যে কোনো চিকিৎসক যিনি হলেন বিভাগীয় প্রধান, এই বিভাগীয় প্রধানের কাছে কিন্তু সরাসরি আউটডোরের মাধ্যমে কি যায় না? রোগী যায় না। রোগী যাইতে হলে কি হয়? সংশ্লিষ্ট যে সহযোগী অধ্যাপক বা সহকারী অধ্যাপক আছে তারা যখন রেফার করেন যে বিভাগীয় প্রধানের কাছে তখন যায়। বিচারের পদ্ধতিটাও এরকম। ১ম এ ম্যাজিস্ট্রেট আদালত, তারপরে হলো যে বিচারকের আদালত থেকে যদি সেইখানে প্রেরণ করা হয় তখন হাইকোর্টে যায় বা ধাপে, ধাপে। যখন দায়রা আদালতের কোনো মামলা হইলো, এই মামলায় শাস্তির বিরুদ্ধে আপিল করতে যায় হাইকোর্টে। বাট এই একটা ক্ষেত্র আছে যেখানে সরাসরি চলে যাবে কোথায়? আপিল হাইকোর্টে। কখন? যখন কারো মৌলিক অধিকার ক্ষুণ্ণ হবে, তখন যেই ব্যক্তির মৌলিক অধিকার ক্ষুণ্ণ হবে সেই সংক্ষুব্ধ ব্যক্তি কি করতে পারবেন? এই বিষয়ে হাইকোর্টের দ্বারস্থ হতে পারবেন এবং এই দ্বারস্থ হয়ে তিনি যে আইনি প্রক্রিয়াটা অবলম্বন করেন এইটা মূলত কি? রিট, অর্থাৎ হাইকোর্টে শরণাপন্ন হওয়াকে এই মৌলিক অধিকার ক্ষুণ্ণের বিষয়ে বা অবহিত করাকে লিখিতভাবে এর বিরুদ্ধে অবজেকশন জানানোটাই হলো রিট। এটা এই ৪৯১ ধারা মূলত রিট বা এই হাইকোর্টে যে আমরা যাই সরাসরি এই বিষয়টা এখানে উঠে আসছে। এটা আমাদের খুব বেশি লাগে না। তারপরে আমরা জানলাম যে ৪৯১ ধারায় হেভিয়াস কর্পাস বা রিট এবং এখানে কোন, কোন ক্ষেত্রে আসলে রিটটা করে এই বিষয়গুলো, যেমন বেআইনিভাবে কোনো ব্যক্তিকে আটক রাখা হলে তাকে মুক্তি দেওয়ার জন্য এই হাইকোর্টের দ্বারস্থ হওয়া যায়। ধরেন কাউকে অ্যারেস্ট করলো, পুলিশে অ্যারেস্ট করলো। অ্যারেস্ট করে প্রকাশ করতেছে না যে গ্রেফতার হইছে। তখন এই ব্যক্তিকে ইয়া করার জন্য হাইকোর্টের দ্বারস্থ হয়। তখন হাইকোর্ট পুলিশ বিভাগকে সরাসরি নির্দেশ দেয় যদি পুলিশের হেফাজতে থাকে তাকে মুক্তি দেওয়ার জন্য বা এই টাইপের যাদেরকে বেআইনিভাবে এইভাবে আটক রাখা হয় বা কারো যদি অধিকার ক্ষুণ্ণ করা হয়, এমন কোনো অধিকার তাকে রাজনীতি করতে দিচ্ছে না বা তার মৌলিক অধিকার চলতে দিচ্ছে না, তখন হাইকোর্টের দ্বারস্থ হতে পারে সরাসরি। অর্থাৎ এইখানে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো মৌলিক অধিকার ক্ষুণ্ণ হইতে হবে। মৌলিক অধিকারগুলো যেটা হলো আমাদের সংবিধানে বর্ণিত আছে। ওই মৌলিক অধিকারগুলো যদি কেউ ক্ষুণ্ণ করে তার বিরুদ্ধে এই রিট করা যাবে। এরপর আমরা দেখব ৪৯২ ধারা পিপি বা পাবলিক প্রসিকিউটর নিয়োগ, সরকারি উকিল। তাহলে সরকারি উকিল নিয়োগের ক্ষেত্রে এটা এমসিকিউ আসতে পারে, লিখিত প্রশ্ন আসতে পারে যে কোন ধারা মোতাবেক সরকারি উকিল বা পাবলিক প্রসিকিউটর বা পিপি নিয়োগ করা হয়? ৪৯২ ধারা ফৌজদারি কার্যবিধির। এরপরে আসতে পারে লিখিত, যদিও সম্ভাবনা খুব কম বা কম গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে পিপি নিয়োগের পদ্ধতি আলোচনা করুন বা পাবলিক প্রসিকিউটর নিয়োগের পদ্ধতি আলোচনা করুন। তাহলে সরকার কোন স্থানীয় এলাকায় মানে এলাকা ভিত্তিক অথবা কোনো মামলায়, কোনো বিশেষ মামলায় বা কোনো নির্দিষ্ট শ্রেণীর মামলায় এক বা একাধিক পাবলিক প্রসিকিউটর নিয়োগ করতে পারে। মূলত আমরা যেটা দেখি যে আসলে একটা এলাকার জন্য, স্থানীয় এলাকার জন্য পিপি ফিক্সড থাকে। তবে ধরেন একটা স্পেশাল কোনো মামলা, যেই মামলাটায় সরকারের কোনো বিশেষজ্ঞ উকিল নাই। তখন এই বিষয়ে যিনি পারদর্শী ঐরকম একজন উকিলকে ওই মামলাটার জন্য পিপি নিয়োগ দিতে পারে। শুধু একটা মামলার জন্য পিপি নিয়োগ দেওয়া যাইতে পারে বা কোনো একটা নির্দিষ্ট শ্রেণীর মামলা। ধরেন ধর্ষণ মামলার জন্য একটা পিপি নিয়োগ দিল। অথবা ধরেন ডিজিটাল অ্যাক্টের কোনো একটা মামলা যখন ছিল, ডিজিটাল অ্যাক্ট অ্যাক্টিভ ছিল, তখন ওই আইনের মামলাগুলো পরিচালনার জন্য সরকার কি করতে পারবে? পাবলিক প্রসিকিউটর নিয়োগ দিতে পারবে। এরপর ২ উপধারাটা গুরুত্বপূর্ণ আছে জানার জন্য। এটা হলো যে পাবলিক কিউটরের অনুপস্থিতিতে, অর্থাৎ তিনি যখন অনুপস্থিত তখন বা যে ক্ষেত্রে পাবলিক প্রসিকিউটর নিয়োগ করা হয় নাই কোনো মামলায়, সেই ক্ষেত্রে মামলা পরিচালনার জন্য জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক নির্ধারিত পদমর্যাদার পুলিশ অফিসারকে কি করা যায়? পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া যায়। এবং দুঃখজনক বিষয় যে আগে কিন্তু পুলিশ অফিসারই কোনো মামলা এই প্রসিকিউটরের কাজটা করত। সরাসরি প্রসিকিউটর হিসেবে পুলিশ নিয়োজিত ছিল। কিন্তু পরবর্তীতে কিন্তু আসলে এটা সরাসরি পিপি নিয়োগ দেওয়া হয় এবং পুলিশকে সেখান থেকে মাইনাস করা হয়েছে। কিন্তু
এই ধারাটাতে অপশন রাখা হয়েছে। যদি কোনো মামলায় কি না থাকে, পাবলিক প্রসিকিউটর নিয়োগ করা না হয় বা অনুপস্থিত থাকে, সেই ক্ষেত্রে এই পাবলিক প্রসিকিউটরের জায়গায় পুলিশ অফিসার কি করতে পারবে? পাবলিক প্রসিকিউটর হিসেবে কাজ করতে পারবেন ৪৯২ ধারায়। তাহলে পুলিশ অফিসারকে কিন্তু পিপি হিসেবে নিয়োগ দেওয়া যায় বা পুলিশ অফিসারও কিন্তু পিপি হিসেবে কাজ করতে পারেন। এরপরে ৪৯৩ ধারা, এটা হলো যে পাবলিক প্রসিকিউটর সকল আদালতে তার দায়িত্বাধীন মামলা পরিচালনা করতে পারবেন। অর্থাৎ পাবলিক প্রসিকিউটর যে মামলায় দায়িত্বপ্রাপ্ত হয়েছেন সেই মামলায় যে আদালতে অনুসন্ধান, বিচার বা আপিল হচ্ছে সেই আদালতে কোনো প্রকার লিখিত কর্তৃত্ব ছাড়াই হাজির হতে ও মামলা পরিচালনা করতে পারবেন। একটা মামলায় যখন কোনো উকিল কাজ করতে চায় তখন কিন্তু সেই উকিলের কি লাগে? সেই মামলায় বাদী কর্তৃক বা বিবাদী কর্তৃক এনগেজমেন্ট প্রয়োজন হয় এবং তার অনুমোদন লাগে, আদালতের অনুমোদন লাগে। বাট পিপির ক্ষেত্রে এটা লাগবে না। পিপি যেই শ্রেণীর মামলাগুলোতে নিয়োজিত, ওই শ্রেণীর ওই এলাকায় কোনো মামলা হইলে কি করতে পারবেন? তিনি আদালতের অনুসন্ধান, বিচার বা আপিল যে পর্যায়ে থাকুক না বিচার কার্যক্রম, আদালতের কোনো প্রকার লিখিত কর্তৃত্ব ছাড়াই, কারণ কি সরকার তারে কর্তৃত্ব দিয়ে রাখছে। এই কারণে লিখিত কর্তৃত্ব ছাড়াই ওই মামলায় তিনি কি করতে পারবেন? অংশগ্রহণ করতে পারবেন এবং সরকারের পক্ষে মামলাটা পরিচালনা করতে পারবেন। আর বাদী যদি মামলা পরিচালনার জন্য কোনো উকিল নিয়োগ করেন তাহলে পাবলিক প্রসিকিউটর মামলা পরিচালনা করবেন এবং এরূপ যে উকিল তার নির্দেশ মতো কাজ করবেন। মানে একটা এরকম হইতে পারে না, যেমন হলো যে আনবির রহমান বসুন্ধরা গ্রুপে, তিনি তো আসলে সরকারি উকিলের উপর নির্ভরশীল ছিলেন না, বা উনি যদি কোনো মামলা করে আরকি, উনি তো বিবাদী ছিল ওই মামলায়। ধরেন এরকম কোনো একজন বিশাল শ্রেণীর ব্যক্তি যার আসলে টাকার অভাব নাই, তো সে তো আসলে সরকারি উকিলের জন্য বসে থাকবে না। সে কি করবে? নিজে উকিল নিয়োগ দিবে। এবং আসলে দুঃখজনক হইল যে সরকারি উকিল হওয়া উচিত সবচাইতে স্মার্ট উকিল। সরকারি ডাক্তার হওয়া উচিত সবচাইতে দক্ষ ডাক্তার। বাট এটা আল্টিমেটলি আমাদের জন্য যে দুঃখজনক যে আসলে সরকারি উকিল মানে হইলো আমরা ধরে নেই যে এখানে উনাকে দিয়ে কোনো কাজ হবে না, নিজের উকিল নিয়োগ দিতে হবে। সরকারি হাসপাতালে ডাক্তার মানে হলো যে এখানে যাবো আর প্রাইমারি কিছু ওষুধ নিয়ে আসবো। এছাড়া কোনো কাজ হবে না প্রাইভেটলি না দেখাইলে। এটা হলো বাস্তবতা। তো এই যে ব্যক্তি আসলে পাবলিকলি বা নিজের ব্যক্তিগত খরচে উকিল নিয়োগ দিবে সেই সময় কি করতে পারবেন? সেই সময়েও এই পিপি ওই মামলাটা পরিচালনা করতে পারবেন। এবং আমরা কি জানি? সকল মামলার বাদী হলো সরকার। কারণ কি? ভিকটিমে মামলা করে। যিনি ক্ষতিগ্রস্ত তিনি মামলা করেন এবং ক্ষতিগ্রস্তের পক্ষে হলো রাষ্ট্র। এজন্য বাদীর পক্ষে হইলো পিপি কাজ করে। তবে যদি বিবাদী পক্ষ বা আসামি পক্ষ অসহায় থাকে বা অর্থনৈতিকভাবে দুর্বল থাকে অথবা উকিল নিয়োগে অসমর্থ হয়, সেই সকল ক্ষেত্রে সরকারি উকিল বিবাদী পক্ষের পক্ষেও মানে নিয়োগ করা যাবে। অর্থাৎ বিবাদীর পক্ষেও সরকারি উকিল নিয়োগ দেওয়া যাবে যদি বিবাদী পক্ষ কি উকিল নিয়োগে অসমর্থ হয় বা সাহায্য প্রার্থনা করে সেই ক্ষেত্রে। অন্যথায় শুধু বাদী পক্ষে সরকারি উকিল কাজ করবে। তবে পিপির কাজ কিন্তু কোনো পক্ষকে শাস্তি পাইয়ে দেওয়া না। তার কাজ হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আইনসঙ্গতভাবে মামলা পরিচালনা করা। যেমন পুলিশের কাজ কিন্তু, কারো একজন মনে হয় মাইক্রোফোনটা অন আছে, একটু মিউট করে দেন। পুলিশের কাজ কিন্তু কাউকে কারো বিরুদ্ধে চার্জশিট দেওয়া না। যে ব্যক্তি দোষী সেই ব্যক্তির বিরুদ্ধে চার্জশিট দেওয়া তো পুলিশের কাজ। কিন্তু এমন ধরে নেওয়া যাবে না যে মামলা করছে মানে বিবাদী মানেই হলো আসামি বা দোষী ব্যক্তি। যদি ঘটনার সত্যতা, পুলিশের কাজ হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। যদি সত্য হয় তাহলে চার্জশিট দিবে এবং ফাইনাল রিপোর্টের অপশনটাই রাখা হয়েছে এই কারণে, যদি মিথ্যা হয় তাহলে কি করতে হবে? এটার বিরুদ্ধে ফাইনাল রিপোর্ট দিতে হবে। ২ টা অপশনই রাখা হইছে। এইজন্য আসলে পুলিশ এবং সরকারি উকিলের কাজ কোন পক্ষকে দোষী সাব্যস্ত করা না, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। এজন্য পিপি কিন্তু সরকারি উকিল এবং বাদী পক্ষের হয়ে মামলা লড়লেও তিনি ন্যায় বিচারের পক্ষে লড়বেন মূলত। এরপরে ৪৯৪ ধারায় চলে যাই আমরা। এই ধারাগুলা কিন্তু লিখিতের জন্য গুরুত্বপূর্ণ না, তবে আলোচনা করার প্রয়োজন সেইজন্য আলোচনা করতেছি আরকি। মামলা প্রত্যাহার যদি করা হয় এই ক্ষেত্রে পাবলিক প্রসিকিউটর রায় ঘোষণার পূর্বে আদালতের সম্মতি নিয়ে কোনো মামলা প্রত্যাহার করতে পারেন। এর ফলে যদি এটা আমি ইয়াতে লিখে দিছি যখন ওই যে খালাস, অব্যাহতি এই বিষয়টা বলছিলাম। তো বলতেছে রায় ঘোষণার পূর্বে
অর্থাৎ কি চার্জ গঠন করা হয়েছে, কিন্তু রায় ঘোষণা হয় নাই। এজন্য রায় ঘোষণার পূর্বে আদালতের সম্মতি নিয়ে কোনো মামলা কি করা যায়, প্রত্যাহার করা যায়। এবং এই ধরনের প্রত্যাহার করা হইলে যদি অভিযোগ গঠনের পূর্বে আসামিকে ছাড়া হয় তাহলে অব্যাহতি দিতে হবে। আমরা জানি চার্জ গঠন করা মানে কি, আসামি এই অপরাধটা করছে মর্মে প্রাথমিক স্বীকৃতি দেওয়া। তো একজন অপরাধ করেছে এই মর্মে যদি প্রাথমিক স্বীকৃতি দেয়, তাহলে চার্জ গঠন করার পরে তাকে আর অব্যাহতি দেওয়া যাবে না, হয় খালাস দিয়ে মামলা ডিসমিস করে দিতে হবে। আর যদি চার্জ গঠনের পূর্বে হয় তাহলে আসামিকে অব্যাহতি দেওয়া যায়, মানে চার্জই এখনো গঠন হয় নাই, হয়তো মামলা বা অভিযোগ হয়েছে এবং অভিযোগের প্রেক্ষিতে হয়তো পুলিশ তদন্ত পরিচালনা করতেছে বা করে চার্জশিট দিছে, কিন্তু কি হয় নাই, চার্জ গঠন করা হয় নাই, আদালতের বিচার কার্যক্রম শুরু হয় নাই। এর পূর্বে যদি আসামিকে ছাড়তে হয় বা মামলা প্রত্যাহার করতে হয়, এই মামলা প্রত্যাহারের ফলে আসামিকে দিবে অব্যাহতি। আর যদি অভিযোগ গঠনের পর মামলা প্রত্যাহার হয় তাহলে আসামিকে দিবে খালাস। আমি যে মুক্তি, অব্যাহতি, খালাসের একটা শীট দিয়েছি সেখানে এই বিষয়গুলা ছিল। এখান থেকে এমসিকিউ হইতে পারে। এমসিকিউটা হবে এইভাবে যে একটি মামলায় অভিযোগ গঠনের পূর্বে কোনো মামলা প্রত্যাহার করা হলে আসামিকে কি দিতে হয়? মুক্তি, জামিন, অব্যাহতি, খালাস। এখানে দিতে হয় অব্যাহতি। আর যদি অভিযোগ গঠনের পর কোনো মামলা প্রত্যাহার করা হয় পিপির ইয়েতে, এই যে রাজনৈতিক মামলাগুলা প্রত্যাহার করে আমরা দেখি, এক সরকার পরিবর্তন হলে 10,000 15,000 মামলা প্রত্যাহার করে, এই 494 ধারা মোতাবেক পিপি দেয়। পিপি একটা প্রত্যয়ন দেয় বা সার্টিফিকেট দেয় যে এই মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছিল এবং এইগুলো পরিচালনা করে বিচার প্রক্রিয়া দীর্ঘ হবে এবং জট হবে, এগুলা আসলে কোনো ভিত্তি নাই। এক প্রতিবেদনে 100-200 মামলা একসাথে কি করে, প্রত্যাহার করে। এবং এই প্রত্যাহারের ক্ষেত্রে আসামিকে আসলে কি দিবে, খালাস দিবে নাকি অব্যাহতি দিবে, এই 494 ধারায় বিষয়টা সুস্পষ্ট করা হয়েছে। যদি চার্জ গঠনের পূর্বে কোনো মামলা কি করে, প্রত্যাহার করে, তাহলে অব্যাহতি দিবে। আর যদি চার্জ গঠন করে ফেলে মানে বিচার কার্যক্রমে চলে গেছিল, তাইলে আসামিকে খালাস দিতে হবে ওই ক্ষেত্রে। এই 494 ধারায় মূলত রাজনৈতিক মামলা বা কোনো মামলা যদি সরকার প্রত্যাহার করতে চায়, এই 494 ধারায় প্রত্যাহার করে এবং এটা রায় ঘোষণার পূর্বে যে কোনো সময় করতে পারে। এবং এই আদালতের সম্মতি নিয়ে কে করতে পারে? পিপি, পাবলিক প্রসিকিউটর একটা প্রত্যয়নের মাধ্যমে আদালত কি করেন, সেই মামলাগুলো একবারে প্রত্যাহার করে ফেলেন। এরপরে আমরা যাব যে 495 ধারাটা একটু পড়ি। 495 ধারাটা হলো যে কোন মামলার অনুসন্ধান বা বিচারকারী ম্যাজিস্ট্রেট সরকার কর্তৃক এ বিষয়ে নির্ধারিত পুলিশ অফিসার বা অন্য কোনো ব্যক্তিকে বাদী পক্ষের মামলা পরিচালনার অনুমতি দিতে পারবেন। কিন্তু অ্যাটর্নি জেনারেল, সরকারি সলিসিটর, পাবলিক প্রসিকিউটর অথবা ক্ষমতাপ্রাপ্ত কোনো অফিসার ব্যতীত কোনো ব্যক্তি অনুমতি ছাড়া বাদী পক্ষের মামলা পরিচালনার অধিকারী হবেন না। তাইলে কোনো মামলার অনুসন্ধান বা বিচারকারী ম্যাজিস্ট্রেট সরকার কর্তৃক এই বিষয়ে নির্ধারিত পুলিশ অফিসার বা অন্য কোনো ব্যক্তিকে বাদী পক্ষের মামলা পরিচালনা করার অনুমতি দিতে পারেন। মানে পুলিশকেও বাদী পক্ষের হয়ে মামলা পরিচালনার অনুমতি দিতে পারেন আদালত। কোন আদালত? যে আদালতে এই অপরাধটার অনুসন্ধান হচ্ছে অথবা বিচার কার্যক্রম চলছে। কিন্তু অ্যাটর্নি জেনারেল, সরকারি সলিসিটর, পাবলিক প্রসিকিউটর অথবা ক্ষমতাপ্রাপ্ত পুলিশ অফিসার ব্যতীত। তার মানে হলো বাদী পক্ষের অন্য কোনো উকিল যদি নিয়োগ করতে হয় অবশ্যই কি করতে হবে, ওই আদালতের অনুমতি নিতে হবে। 495 ধারার 1 উপধারার মূল কথা হইছে বাদী পক্ষেও যদি অন্য কোনো উকিল মানে সরকারি উকিল ছাড়া অন্য কোনো উকিল নিযুক্ত করতে চায়, তাহলে সেই উকিলকে অনুমতি নিতে হবে কার কাছ থেকে? আদালতের কাছ থেকে। কোন আদালত? যে আদালতে মামলাটার অনুসন্ধান বা বিচার চলছে। আর যদি উকিল হয় কে, অ্যাটর্নি জেনারেল বা সরকারি কোনো পাবলিক প্রসিকিউটর অথবা পুলিশ অফিসার, ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো পুলিশ অফিসার হয়, সেই ক্ষেত্রে অনুমতি নিতে হবে না। অন্যথায় যে কোনো উকিল বাদী পক্ষের বিবাদী হইলে তো লাগবেই, বাদী পক্ষের ক্ষেত্রেও এই 494 ধারা মোতাবেক আদালতের অনুমতি নিতে হবে। মানে 495 ধারা, সরি, 495 ধারা হইছে আদালতের মামলা পরিচালনার জন্য উকিল ওই ভিকটিমের বা বাদী পক্ষের অনুমতি নিবে। সরি, বাদী পক্ষের না, বাদী পক্ষের হয়ে আদালতে মামলা পরিচালনার জন্য আদালতের অনুমতি নিবে।
এরপরে বলতেছে ৪ উপধারাটা একটু আমরা পড়বো শুধু এখানে। যেই অপরাধে আসামির বিচার হচ্ছে সেই অপরাধে কোন তদন্ত কাজে অংশগ্রহণ করে থাকলে এমন কোন পুলিশ অফিসারকে বাদীপক্ষের মামলা পরিচালনার অনুমতি দেয়া যাবে না। অর্থাৎ ধরেন একজন ওসি একটা ধর্ষণ মামলা তদন্ত করলো। এখন সেই ওসিকেই অথবা সেই কোর্ট অফিসারকেই কিন্তু আর এই মামলার বাদীপক্ষের হয়ে মামলা পরিচালনার জন্য নিয়োগ দেওয়া যাবে না। অর্থাৎ তিনি আর এই মামলায় বাদীপক্ষের হয়ে লড়তে পারবেন না। তাইলে ৪৯৫ এর ২ টা মূল গুরুত্বপূর্ণ বিষয়। একটা হলো যে ১ উপধারায় বলতেছে যে বাদীপক্ষের হয়ে যদি কোনো উকিল মামলা লড়তে চায় তাহলে আদালতের অনুমতি নিতে হবে। ৪ উপধারায় বলতেছে যে যদি কোনো পুলিশ অফিসার ওই মামলার তদন্ত কাজে অংশগ্রহণ করে সরাসরি, তাহলে সেই পুলিশ অফিসার আর বাদীপক্ষের হয়ে মামলা লড়তে পারবে না বা আদালত তাকে মামলা পরিচালনার জন্য অনুমতি দিবে না। এরপরে ২ টা গুরুত্বপূর্ণ ধারা যেটা লিখিত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ শেষের দিকে। ৪৯৬ এবং ৪৯৭ ধারা ২ টা ধারাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৯৭ ধারা থেকে সম্ভবত ২২ সালে বা ২৩ সালে একটা লিখিত প্রশ্ন আসছিল এবং এমসিকিউ আসে এখান থেকে। এই ৪৯৬ এবং ৯৭ হলো জামিনের বিষয়। কোন, কোন ক্ষেত্রে জামিন দিবে, জামিন দিবে না এই বিষয়গুলা। ৪৯৬ বলছে যে কোন, কোন ক্ষেত্রে জামিন মঞ্জুর করা যাবে। আর ৪৯৭ হলো যে জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রেও যখন জামিন দেওয়া যাবে। মানে অপরাধটা হলো এমন যে জামিনের ব্যবস্থা নাই। বাট ওই অপরাধেও কি করা যাবে? জামিন দেওয়া যাবে। আর ৪৯৬ সরাসরি কোন, কোন ক্ষেত্রে জামিন দিতে পারবে। তাহলে জামিনযোগ্য অপরাধে অভিযুক্ত ব্যক্তি থানার অফিসার ইনচার্জ কর্তৃক বিনা পরোয়ানায় গ্রেফতার হলে বা আদালতে হাজির করা হলে পুলিশ অফিসার বা আদালত মুচলেকা সম্পাদনের মাধ্যমে মুক্তি দিতে পারবে। তাইলে দেখেন এই জামিনের অপশনটা আদালতকে যেমন ক্ষমতা দিছে বিনা পরোয়ানায় গ্রেফতারের ক্ষেত্রে পুলিশকেও সেম ক্ষমতা দিছে। বাট কি করা হয়? পুলিশে কিন্তু কাউকেই জামিনে মুচলেকায় ছাড়ে না। ছাড়ে না এই কারণেই, কারণ হলো যে সাংবাদিকের কারণে। আজকে একজনকে যৌক্তিক কারণে মুচলেকা নিয়ে ছাড়া হইলেও বলবে যে থানা থেকে টাকা নিয়া এবং দুঃখজনক বিষয় হলো কাউকে ন্যায়সঙ্গতভাবেও যদি গ্রেফতার করার পর ছেড়ে দেয়, তার বিরুদ্ধে কিন্তু মানে পাবলিক কোনোভাবেই যেই ব্যক্তিকে ছাড়া হইলো সেই ব্যক্তি গিয়ে বলবে যে আমি তো আজকে ৫০,০০০ টাকা দিয়ে আসছি। মানে এটা বলবেই, মুখস্থ বলবে এই কারণে। দেখা গেল যে একটা মহিলাকে বাচ্চা সহ গ্রেফতার করা হলো। হয়তো পুলিশ চাচ্ছে যে আসলে বাচ্চা সহ মহিলাটাকে কোর্টে না প্রেরণ করি, চালান না দেই। বাট পুলিশের কাছে আসলে হাত বাঁধা অবস্থার মতো যে আসলে একে যদি ছেড়ে দেয়, ও থানা থেকে বের হওয়ার আগেই পুলিশের বিরুদ্ধে পত্রিকায় রিপোর্ট চলে আসবে যে গ্রেফতার হওয়ার ৩ ঘন্টার মধ্যেই থানা থেকে টাকার বিনিময়ে আসামি ছেড়ে দেয় পুলিশ। কিন্তু এর আইনসঙ্গত যে ভিত্তি আছে, পুলিশকে যে ব্যাপক জামিনের ক্ষমতা দেওয়া হইছে, এইটা আসলে ওই সাংবাদিকও জানে না বা সে প্রয়োগও করবে না। তো এই কারণে আসলে পুলিশ এই ৪৯৬ ধারাটা প্রয়োগ করে না। এটা কোর্টই প্রয়োগ করে। কোর্টে যদি কোন ব্যক্তিকে এই বিনা পরোয়ানায় গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে ৪৯৬ ধারা অনুসারে আদালত অথবা পুলিশ অফিসার জামিন দিতে পারে। তাইলে এখান থেকে একটা এমসিকিউ হইতে পারে যে কোন, কোন ক্ষেত্রে অথবা জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে কে জামিনে আসামিকে ছাড়তে পারে বা বিনা পরোয়ানায় গ্রেফতারকৃত আসামিকে কে জামিনে ছাড়তে পারে বা ৪৯৬ ধারা অনুসারে কোন, কোন পদবীর বা নিম্নলিখিত কে জামিনে মুক্তি দিতে পারে। তাইলে এখানে পুলিশ অফিসারও আছে, আদালতও আছে, ২ টাই আছে। এরপর আমরা দেখব ৪৯৭ ধারাটা যেটা হলো লিখিতর জন্য অনেক গুরুত্বপূর্ণ। এখানে বলছে যে জামিন অযোগ্য অপরাধে যদি থানার অফিসার ইনচার্জ কর্তৃক কেউ বিনা পরোয়ানায় গ্রেফতার হয়, কোন ব্যক্তিকে গ্রেফতার করা হয় এবং গ্রেফতারের পর সে যদি মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধে অভিযুক্ত না হয়ে অন্য কোনো অপরাধে অভিযুক্ত হয় তাহলে মুচলেকা দিয়ে আদালত অথবা থানার ওসি জামিনে মুক্তি দিতে পারবে। তাহলে ৪৯৭ ধারার ১ উপধারায় বলতেছে যে বিনা পরোয়ানায় যদি কেউ জামিন অযোগ্য অপরাধটা হয় কিন্তু সেই অপরাধের শাস্তি কি হইতে পারবে না? মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড হইতে পারবে না। এরকম যদি ঘটনা ঘটে তাহলে থানার অফিসার ইনচার্জকে কি মুচলেকা নিয়ে জামিনে অথবা আদালত বা থানার অফিসার আদালতও পারবে অথবা থানার অফিসার ইনচার্জও পারবে কি জামিনে মুক্তি দিতে পারবে। তাহলে দেখেন ওসির কত ক্ষমতা জামিনে মুক্তি দেওয়ার ক্ষেত্রে। ৪৯৭ ধারায় ওসি কিন্তু জামিন অযোগ্য অপরাধে, তবে শুধু মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড ব্যতীত। তবে সে যদি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধে দোষী সাব্যস্ত বলে বিশ্বাস করার মতো যুক্তিসঙ্গত কারণ থাকে, তাহলে তাকে মুক্তি দেওয়া যাবে না। তবে এই ক্ষেত্রেও মুক্তি দেওয়া যাবে যদি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধও করে। মূলত এই জায়গা থেকেই প্রশ্ন
প্রশ্নটা করা হয় যে জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে কখন বা কোন কোন ব্যক্তিকে জামিনে মুক্তি দেওয়া যায়? ৩ জন ব্যক্তিকে মুক্তি দেওয়া যায়। ১ শিশু, ২ স্ত্রীলোক, ৩ হইল এমন কোন আসামি যে অতি বৃদ্ধ বা গুরুতর অসুস্থ বা অক্ষম। মানে ধরেন প্যারালাইজড অথবা প্রতিবন্ধী টাইপের কোনোভাবে বা কোনো বাক প্রতিবন্ধী বা এরকম যদি হয়, অতি বৃদ্ধ বয়স্ক ৮৭-৮০ র উপরে বয়সে বার্ধক্যে পৌঁছে গেছে, কোনোভাবে বিছনা থেকে যাইতে পারে না। এই টাইপের কেউ যদি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধও করে, তাহলে তাকে কি করতে পারবে? আদালত জামিনে মুক্তি দিতে পারবে। এই ক্ষেত্রে কিন্তু আদালত। তাইলে বলতেছে যে যদি জামিন অযোগ্য অপরাধে থানার অফিসার ইনচার্জ কর্তৃক কেউ বিনা পরোয়ানায় গ্রেফতার হয়, গ্রেফতার হওয়ার পর অপরাধটি যদি শুধু মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় ব্যতীত অন্য কোনো অপরাধ হয়, তাহলে তাকে জামিনে মুক্তি দেওয়া যেতে পারে। তবে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধ করছে এই মর্মে যদি যুক্তিসঙ্গত কারণ থাকে, তাহলে তাকে মুক্তি দেওয়া যাবে না। তবে যদি সেই আসামিটা শিশু হয়, নারী হয়, অতি বৃদ্ধ বা গুরুতর অসুস্থ বা অক্ষম কোনো ব্যক্তি হয়, তাহলে আদালত তাকে কি করতে পারবে? জামিনে মুক্তি দিতে পারবে। এবং এখানে শিশু হইলে শিশু আইনের ৫২ ধারায় বলা আছে এই ক্ষেত্রে এই বিষয়টা। এরপরে ২ উপধারাটা পড়ি আমরা এটার। এটা ২ উপধারায় আছে যে তদন্ত বা বিচারের কোন পর্যায়ে পুলিশ অফিসার বা আদালতের নিকট যদি প্রতীয়মান হয় যে আসামি কোন জামিন অযোগ্য অপরাধ করে নাই, তাহলে তদন্তকারী পুলিশ অফিসার অথবা আদালত বিবেচনামূলক ক্ষমতায় মুচলেকা নিয়ে জামিনে মুক্তি দিতে পারবেন। তাহলে তদন্ত বা বিচারের কোন পর্যায়ে তদন্ত হইতে পারে বা বিচারের কোন পর্যায়ে যদি পুলিশ অফিসার বা আদালতের নিকট প্রতীয়মান হয়, তাহলে মানে পুলিশ অফিসারকেও ক্ষমতা দেওয়া হচ্ছে, আদালতকেও ক্ষমতা দেওয়া হচ্ছে যে জামিন অযোগ্য অপরাধ করে নাই এই মর্মে যদি তাদের কাছে প্রতীয়মান হয়, তখন তদন্তকারী পুলিশ অফিসার অথবা আদালত বিবেচনামূলক ক্ষমতায়, তাহলে এখানে তদন্তকারী কর্মকর্তাকেও কি জামিনে মুক্তি দেওয়ার একটা ক্ষমতা দেওয়া হচ্ছে। তাহলে তদন্তকারী কর্মকর্তা এই ৪৯৭ এর ২ উপধারা অনুসারে জামিন অযোগ্য অপরাধে অপরাধীকে যদি তিনি সেই অপরাধের তদন্তকারী কর্মকর্তা হন, তাহলে কি তিনি নিজে জামিনে মুক্তি দিতে পারেন। তাহলে তদন্তকারী বা আইও ৪৯৭ এর ২ উপধারা অনুসারে কি করতে পারেন? জামিন অযোগ্য অপরাধে আ করে নাই এরকম যদি কোন যুক্তিসঙ্গত কারণ থাকে কোন ব্যক্তির প্রতি, তাহলে তাকে তদন্তকারী কর্মকর্তাও জামিনে মুক্তি দিতে পারেন। এরপরে ৪ উপধারাটা পড়বো আমরা। জামিন অযোগ্য অপরাধে অভিযুক্ত ব্যক্তির বিচার সমাপ্ত হওয়ার পর এবং রায় প্রদানের পূর্বে যেকোনো সময় আদালত যদি মনে করেন যে ওই আসামি এই অপরাধে অপরাধী নয়, তাহলে আসামিকে রায় শোনার জন্য আদালতে হাজির হওয়ার শর্তে মুচলেকা সম্পাদনের পর মুক্তি দিবেন। তাইলে জামিন অযোগ্য অপরাধে অভিযুক্ত ব্যক্তির বিচার সমাপ্ত হওয়ার পর, মানে অপরাধটা কি ছিল? জামিন অযোগ্য। আর জামিন অযোগ্য অপরাধ কোনগুলা? বড় বা ক্যাপিটাল টাইপের যে অপরাধ, এই অপরাধে অভিযুক্ত ব্যক্তি। তাইলে এই অপরাধে অভিযুক্ত ব্যক্তির বিচার সমাপ্ত হওয়ার পর বিচার শেষ। কিন্তু রায় প্রদানের পূর্বে যেকোনো সময় আদালত যদি মনে করে আসামি ওই অপরাধে অপরাধী নয়, তাহলে আসামিকে রায় শোনার জন্য আদালত হাজির হওয়ার শর্তে মুচলেকা সম্পাদনের পর কি করতে পারবেন? মুক্তি দিবেন। মানে বিচার হয়ে গেছে, হওয়ার পর রায় হয় নাই। রায়ের যে রায় ঘোষণার পূর্বে আদালত যদি মনে করে ওই ব্যক্তি আসলে অপরাধী না, তাহলে কিন্তু তাকে আদালত কি রায়ের সময় সে উপস্থিত থাকবে এই শর্তে তাকে মুচলেকা নিয়ে মুক্তি দিতে পারবেন। তাহলে এই ৪৯৭ ধারা থেকে আমরা অনেকগুলো বিষয় জানলাম। এখানে ২ উপধারাটা সবচাইতে গুরুত্বপূর্ণ যে জামিন অযোগ্য অপরাধে কোন কোন ব্যক্তিকে আদালত জামিনে মুক্তি দিতে পারে। জামিন অযোগ্য অপরাধে শিশু, নারী এবং অতি বৃদ্ধ বা বয়স্ক ব্যক্তিকে আদালত চাইলে জামিনে মুক্তি দিতে পারে। সরি, এটা ১ উপধারায়। ১ উপধারায় জামিন অযোগ্য অপরাধে কোন কোন ক্ষেত্রে মুক্তি দেওয়া যাইতে পারে। আর এখান থেকে সংজ্ঞা আছে। জামিনের যে সংজ্ঞা, এটা কিন্তু এই ৪৯৬, ৯৭ ২ টা মিলাইয়া কিন্তু জামিনের সংজ্ঞা। তাহলে গ্রেফতারকৃত বা আটককৃত ব্যক্তিকে সাময়িক মুক্তি প্রদানই হইল জামিন। জামিনটা কি? বেইল। বেইলটা হইলো কোনো গ্রেফতারকৃত, এটা পরোয়ানা মূলে আরো যদি বড় করতে চাই, পরোয়ানা মূলে বা পরোয়ানা ব্যতীত কোনো ব্যক্তিকে গ্রেফতার করার পর আদালতে উপস্থিত করার পর সেই ব্যক্তিকে সাময়িক সময়ের জন্য যে মুক্তি প্রদান করা হয় সেটাই হলো জামিন।
এবং এই জামিনের ক্ষেত্রে আরো কিছু তথ্য আমরা যুক্ত করতে পারি, যেটা হলো যে অভিযুক্ত ব্যক্তি নির্দিষ্ট স্থান ও সময়ে হাজির হওয়ার শর্তে জামিনদার সহ অথবা জামিনদার ব্যতীত মুচলেখা সম্পাদনের মাধ্যমে সাময়িক যে অব্যাহতি প্রদান করা হয় বা সাময়িক যে মুক্তি প্রদান করা হয় তাকে জামিন বলি। মানে আরো যদি বড় করে সাজাইতে চাই। আর এখানে ধারা দিব আমরা ৪৯৬, ৪৯৭ এবং ৩১৭। এরপরে এই অন্তর্বর্তীকালীন জামিন এটা আসে, এটা সাব ইন্সপেক্টর জন্য, আমাদের জন্য আর দরকার নাই। আমরা এটা পড়ব না। এরপরে ৪৯৮ ধারায় চলে যাব। জামিন মঞ্জুর করার এবং অর্থের পরিমাণ হ্রাস করার ক্ষমতা। হাইকোর্ট বিভাগ এবং দায়রা আদালত যে কোনো ক্ষেত্রে যে কোনো ব্যক্তিকে জামিন মঞ্জুর করার অথবা পুলিশ অফিসার বা ম্যাজিস্ট্রেট কর্তৃক দাবিকৃত জামিন হ্রাস করার নির্দেশ দিতে পারেন। তাহলে হাইকোর্ট আর দায়রা আদালতের কাছে ব্যাপক ক্ষমতা এই জামিনের বিষয়ে। হাইকোর্ট বিভাগ এবং দায়রা আদালত যে কোনো ক্ষেত্রে যে কোনো ব্যক্তিকে জামিন মঞ্জুর করার অথবা পুলিশ অফিসার বা ম্যাজিস্ট্রেট ওই ব্যক্তিকে জামিন হ্রাস করার জন্য যে ওই পুলিশ অফিসার কর্তৃক যে জামিনের বিষয়টা ছিল, ওই বিষয়টা উনি কি হ্রাস করতে পারবেন। এরপরে এই ৪৯৮ ধারায় মূলত ওই যে আগাম জামিন এই বিষয়টা আছে ৪৯৮ ধারায়। আগাম জামিন মূলত আইনের সাথে একটা সাংঘর্ষিক বিষয়। কেন সাংঘর্ষিক বিষয়? জামিন বিষয়টাই আসে আটক বা গ্রেফতারের পরের বিষয়। কাউকে আটক করলো, গ্রেফতার করলো, তারপরে জামিন বিষয়টা আসে। কিন্তু এমন একটা বিষয় আছে যে আসলে আটক হওয়ার পূর্বেই জামিন নিতে পারে। তো এই ক্ষেত্রে মূল বিষয়টা থাকে রাষ্ট্রকে, আ আদালতকে এটা বুঝাইতে হবে, হাইকোর্ট বিভাগকে, যে রাষ্ট্র তাকে হয়রানি করার জন্য আটক করতে পারে নির্দিষ্ট কারণ উল্লেখ করে, যে এই কারণে আমাকে রাষ্ট্রীয়ভাবে হয়রানি করা হবে বা রাজনৈতিক বা অন্য কোনো কারণে পুলিশ কর্তৃক অনাবশ্যক গ্রেফতার এড়ানোর জন্য ওই ব্যক্তি কি করতে পারেন? ওই ব্যক্তি যদি গ্রেফতার হয় তাহলে তার কি হয়ে যাবে? অপূরণীয় ক্ষতি হয়ে যাবে বা সুনাম ক্ষুণ্ণ হবে বা কোনো কারণে তিনি কি করতে পারবেন না? নিম্ন আদালতে হাজির হতে পারবেন না। তখন তিনি হাইকোর্টের থেকে বা দায়রা আদালত থেকে গ্রেফতারের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য কি করতে পারেন? একটা আবেদন দাখিল করতে পারেন এবং তার সেই আবেদন যদি মঞ্জুর হয়, সে মঞ্জুরকৃত আবেদনটাই মূলত আমরা আগাম জামিন হিসেবে গণ্য করি। অর্থাৎ কোনো একটা মামলা হয় নাই বা মামলা হইছে কিন্তু আসামি নির্দিষ্ট না, তখনই কেউ চাইলে আগাম জামিন নিতে পারে। মূলত এইগুলা রাজনৈতিক মামলার ক্ষেত্রে হয়ে থাকে। অ্যাডভান্স জামিন নিয়ে নেয় হাইকোর্ট থেকে বা দায়রা আদালত থেকে। এরপরে আসবো এই যে আমরা মুচলেকা আলোচনা করি। এই মুচলেকা হলো ৪৯৯ ধারা, বন্ড। তাহলে এই বন্ড বিষয়টা কি? বন্ড বিষয়টা হলো লিখিতভাবে অঙ্গীকারনামা দেওয়া যে আগামী এত তারিখে আমি আদালতে এই কাজে উপস্থিত থাকবো। অথবা আমি এই কাজগুলো আর করব না। এই ধরনের যে লিখিত অঙ্গীকারনামা নেওয়া, তাহলে বন্ড বিষয়টা হলো যে লিখিত একটা অঙ্গীকারনামা নেওয়া। তাহলে আইনি ভাষায় বলতে পারি যে আদালত বা পুলিশ অফিসার কর্তৃক কোন অভিযুক্ত ব্যক্তিকে জামিনে বা তার নিজের অঙ্গীকারে মুক্তি দেওয়ার পূর্বে নির্দিষ্ট পরিমাণ জামানত অথবা জামিনদার যদি প্রয়োজন হয়, জামিনদার মানে ক্ষেত্র বিশেষে জামিনদার সহ হইতে পারে, জামিনদার ব্যতীত যেই লিখিত অঙ্গীকারনামা গ্রহণ করা হয় তাকে বন্ড বা মুচলেকা বলে। ৪৯৯ ধারা এবং এই ৪৯৯ ধারাই মূলত আমরা সবসময় এই বন্ড, মুচলেকা ১০৬, ১০৭, ১০৮, ১০৯, ১১০ এইগুলা সহ আরো বিভিন্ন ধারায় যে আলোচনা করতেছি যে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া যাবে। এই যে মুচলেকা বা বন্ড, এটা ৪৯৯ ধারা ফৌজদারি কার্যবিধির। এরপরে কি এত ঘন আলোচনা করলে আজকে শেষ করতে পারব না, স্কিপ করি। ৫০০ ধারাটা হলো যে হেফাজত থেকে মুক্তিদান। আ ডিটেইলস আলোচনা করব? সেটা দরকার নাই। ৫০১ জামানত হলে আদেশ দেওয়ার ক্ষমতা। আচ্ছা, ৫০২ ধারাটা পড়ি, জামিনদারের অব্যাহতি। তাইলে আমরা এর আগে একবার জামিনদারের অব্যাহতি পড়ছিলাম। এটা হলো সম্ভবত ১২৬ ধারায়। ওইটা হলো যে মুচলেকার ক্ষেত্রে কেউ কারো জামিনদার হইলো শান্তি রক্ষা বা সদাচরণের জন্য মুচলেকার জন্য কেউ মুচলেকায় কি হলো জামিনদার হইলো, তখন তার ওই জামিনদার থেকে যদি কেউ অব্যাহতি পাইতে চায় তাহলে কি করবে? জেলা ম্যাজিস্ট্রেটের কাছে বা নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন জানাবে। এই আবেদনের প্রেক্ষিতে তিনি যার জামিনদার হইছিলেন সেই ব্যক্তিকে ম্যাজিস্ট্রেট সমন দিয়ে ডাকবে। তখন বলবে বিকল্প জামিন আনার জন্য। তখন তাকে ওই ধারায় অব্যাহতি দেওয়া যায়।
আর 502 ধারায় আবার বলতেছে যে জামিনদারের অব্যাহতি। জামিনে মুক্ত কোনো ব্যক্তি জামিনদারদের সকলে বা যেকোনো একজন যদি মুচলেকাঠি বা এর কোনো অংশ বাতিলের জন্য ম্যাজিস্ট্রেটের কাছে কি করতে পারবেন? আবেদন করতে পারবেন এবং এই আবেদনের প্রেক্ষিতে জামিনে মুক্ত ব্যক্তিকে হাজির করার জন্য কি করবে আদালত? গ্রেফতারি পরোয়ানা জারি করবে এবং পরোয়ানা অনুসারে ওই ব্যক্তিকে হাজির করা হইলে এবং পর্যাপ্ত অন্য জামিনদার সংগ্রহ করতে না পারলে ম্যাজিস্ট্রেট তাকে কি করবেন? হাজতে প্রেরণ করবেন। তাহলে কেউ যদি একবার জামিনে মুক্তি পায় এবং এই ক্ষেত্রে যদি জামিনদার থাকে কেউ, এই জামিনদারের ধরেন ২ জন জামিনদার আছে বা ১ জন আছে। একজন গিয়ে যদি আবেদন করে যে তাকে অব্যাহতি দিতে হবে, তাহলে এই ৫০২ ধারা অনুসারে তিনি কি করবেন? জামিনদার হতে অব্যাহতি পাওয়ার জন্য ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করবেন। এই আবেদনের প্রেক্ষিতে যার জামিনদার তিনি হইছিলেন সেই ব্যক্তিকে ম্যাজিস্ট্রেট গ্রেফতারি পরোয়ানা ইস্যু করে ডাকবে। আর যদি ওই মুচলেকার ক্ষেত্রে হয় ১০৬, ১০৭, ৮, ৯ এর ক্ষেত্রে হয়, সেই ক্ষেত্রে কিন্তু সরাসরি গ্রেফতারি পরোয়ানা দেয় না। সরাসরি কি দেয়? সমন দেয় ১ম এ ওই ব্যক্তিকে হাজির হওয়ার জন্য। বাট এইটা হলো কোনো জামিনে মুক্ত ব্যক্তিকে, অর্থাৎ অপরাধ করছে, অপরাধ করার পর জামিনে মুক্ত পাইছে এই ব্যক্তিকে ছেড়ে দিছে জামিনে, তখন যদি জামিনদার অব্যাহতি চায় সেই ক্ষেত্রে তাকে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করবে তার প্রতি। এবং পরোয়ানা অনুযায়ী যদি তাকে হাজির করা হয় এবং সে যদি এই বিকল্প অর্থাৎ যদি ১ জন ২ জন যে কয়জন আবেদন করলো বা তিনি যে শর্তটা মানতে রাজি না সেই শর্ত অন্য বিকল্পভাবে যদি সে পূরণ করতে পারে, তবে সেই ব্যক্তি কি পাবে? জামিনদার থেকে অব্যাহতি পাবে। এরপরে চলে যাব ৫০৯ ধারা। ৫০৯ ধারায় বলতেছে যে চিকিৎসক সাক্ষীর জবানবন্দি অর্থাৎ চিকিৎসকের জবানবন্দি। তাইলে আসামির উপস্থিতিতে ম্যাজিস্ট্রেট কর্তৃক গৃহীত ও প্রত্যায়িত কোন সিভিল সার্জন বা চিকিৎসক সাক্ষীর জবানবন্দি কোন অনুসন্ধান বা বিচারের ক্ষেত্রে সাক্ষ্যাত হিসেবে প্রদান করা যাবে এবং আদালত উপযুক্ত মনে করলে এরূপ সাক্ষীকে সমন দিতে বা জবানবন্দি পরীক্ষা করতে পারেন। অর্থাৎ মেডিকেল যে রিপোর্ট গুলো আছে এমসি, এই এমসির বিষয়ে যদি কোনো সন্দেহ সৃষ্টি হয় তাহলে আদালত কি করতে পারবে? সিভিল সার্জন বা চিকিৎসককে ডাকতে পারবে এবং এই ক্ষেত্রে সমন দিয়ে তাদের জবানবন্দি গ্রহণ করতে পারবে। তাহলে ৫০৯ ধারা হইলো যে চিকিৎসকের জবানবন্দি গ্রহণ করার বিষয়টা। ৫০৯ এর ক তে আছে ময়নাতদন্ত রিপোর্ট, পোস্টমর্টেম রিপোর্ট। তাহলে অনুসন্ধান বা বিচারের ক্ষেত্রে ময়নাতদন্ত রিপোর্ট সাক্ষ্য হিসেবে কি করে ব্যবহৃত যদি হয় বা ময়নাতদন্তের রিপোর্ট যদি নেওয়া হয় কোনো অপরাধের ক্ষেত্রে, তখন ময়নাতদন্তকারী সিভিল সার্জন অথবা ডাক্তার যদি মারা যায় অথবা সাক্ষী দিতে অপারগ হয় অথবা বাংলাদেশের বাইরে অবস্থান করে অথবা তাকে হাজির করা এমন বিলম্ব বা অতিরিক্ত টাকার প্রয়োজন হয়, যে ক্ষেত্রে ওই সাক্ষী তলব না করে তার প্রদত্ত রিপোর্ট আদালত কি করতে পারবে? সাক্ষ্য হিসেবে ব্যবহার করতে পারবে। এটা আমরা কিন্তু সাক্ষ্য আইনে পাই। সাক্ষ্য আইনে যে কোন ক্ষেত্রে আসামিকে তলব না করে সে তার পূর্বে প্রদত্ত সাক্ষ্য ব্যবহার করা যায়। এটা ২ টা ধারা আছে। একটা হলো যে মৃত্যুকালীন জবানবন্দি এই সকল ক্ষেত্রে। তো ধরেন একজন সিভিল সার্জন একটা ময়নাতদন্তের রিপোর্ট দিল। দেওয়ার পর মারা গেল। তাহলে এই মারা যাওয়ার পূর্বে উনি যে রিপোর্টটা দিয়ে গেছে ওই রিপোর্টটাকে উনার জবানবন্দি গ্রহণ না করে সত্য মর্মে আদালত কি করবে? ব্যবহার করতে পারবে বা সাক্ষ্য হিসেবে গ্রহণ করবে। অন্য কিছু প্রমাণ না হওয়া পর্যন্ত। অর্থাৎ ওই রিপোর্টটা ভুয়া বা ওই রিপোর্টটা মিথ্যা এটা প্রমাণ করার আগ পর্যন্ত আদালত ওই রিপোর্টটাকে ব্যবহার করতে পারবে। ওই সিভিল সার্জনের কি করতে হবে না? জবানবন্দি গ্রহণ করতে হবে না। অথবা যদি তিনি বাংলাদেশের বাইরে অবস্থান করেন, ধরেন আমেরিকায় আছে। এখন আমেরিকায় উনি একটা বিশেষ কাজে গেছেন, নির্দিষ্ট সময় ছাড়া উনি আসতে পারবেন না অথবা তাকে নিয়ে আসার খরচ কার? যেই পক্ষ সেই সাক্ষীটাকে ডাকবে। তখন এই টাকাটা তো তাকে দেওয়া লাগবে। এই ক্ষেত্রে অথবা যদি টাকা দেওয়া না লাগে, এটা যদি সময় সাপেক্ষ হয় বা তাকে নিয়ে আসা অসম্ভব হয়, সেই ক্ষেত্রে যেমন এখন আওয়ামী লীগের অনেক নেতারা দেশের বাইরে আছেন। এরা সাক্ষী হিসেবে ডাকলে কোনোভাবেই আসবে না। ধরেন কোনো একজন ডাক্তারও এরকম হইতে পারে যেটা আওয়ামীপন্থী ডাক্তার ছিল। সে এখন দেশের বাইরে আছে। তাকে ডাকলে কি কোনোভাবে আসবে? তো এইরকম ক্ষেত্রে বা যাকে হাজির করা বিলম্ব মানে এইরকম দেরি হবে, সময় সাপেক্ষ, হাজির করা সম্ভব না সহজে অথবা অতিরিক্ত ব্যয় সাপেক্ষ, এই সকল ৪-৫ টা ক্ষেত্রে মারা গেলে, বাংলাদেশের বাইরে থাকলে অথবা তাকে হাজির করা বিলম্ব বা অতিরিক্ত ব্যয় সাপেক্ষ হলে ওই ব্যক্তি জবানবন্দি গ্রহণ না করে এই রিপোর্টটা আদালত সাক্ষ্য হিসেবে ৫০৯ এর ক ধারা মোতাবেক গ্রহণ করতে পারবে। কি রিপোর্ট? ময়নাতদন্তের রিপোর্ট। এই নিয়ে কিন্তু অন্য কোনো সাক্ষী না। শুধু ময়নাতদন্ত প্রদানকারী ডাক্তার যদি এই মারা যায়, বিদেশে অবস্থান করে বা তাকে নিয়ে আসা বিলম্ব অথবা ব্যয় সাপেক্ষ হয়, সেই ক্ষেত্রে তার জবানবন্দি গ্রহণ না করে ৫০৯ এর ক ধারা মোতাবেক এই পোস্টমর্টেম রিপোর্টটা আদালত সাক্ষ্য হিসেবে ব্যবহার করতে পারবে।
এরপরে এমসিকিউ হয় 510 ধারা থেকে, এটা এমসিকিউ এর জন্য। রক্ত পরীক্ষক, রাসায়নিক পরীক্ষক, এদের রিপোর্ট কি করতে পারবে আদালত? এদেরকে আদালতে না ডেকেই, এদের জবানবন্দি গ্রহণ না করে, এটা সত্য মর্মে আদালত কি করে? রিপোর্টটা গ্রহণ করে, সাক্ষ্য হিসেবে গ্রহণ করে। তাহলে কার কার বক্তব্য এটা আমরা একটু দেখব। সাক্ষীকে তলব না করে সরকারি রাসায়নিক পরীক্ষক, সরকারি, খেয়াল করেন, সরকারি রাসায়নিক পরীক্ষক, আহ এরপর হলো সরকার কর্তৃক নিযুক্ত অন্য কোনো পরীক্ষক, হস্তলিপি বিশারদ অথবা হস্তরেখা বিশারদ অথবা আগ্নেয়াস্ত্র বিশারদ। এই যে কয় শ্রেণীর বিশারদের কথা বা এক্সপার্টের কথা বলা হচ্ছে, এই এক্সপার্টদের দাখিলকৃত রিপোর্ট অনুসন্ধান বা বিচারের ক্ষেত্রে সাক্ষ্য হিসেবে গ্রহণ করা যাবে। এই ক্ষেত্রে তাদের কি করতে হবে না? জবানবন্দি গ্রহণ করতে হবে না। আদালত তাদেরকে তলব না করেই তাদের রিপোর্ট কথিত দলিল হিসেবে ব্যবহার করা যাবে, অর্থাৎ দলিলটা সত্য হিসেবে ব্যবহার করতে পারবে। তাহলে এই 510 ধারা মোতাবেক এক্সপার্ট অপিনিয়ন যারা দাখিল করে, এই এক্সপার্ট অপিনিয়ন দাখিলকারীদেরকে আদালত তলব না করে বা তাদের বক্তব্য গ্রহণ না করে সত্য মর্মে বা সাক্ষ্য হিসেবে তাদের রিপোর্ট গ্রহণ করেন বিচার কার্যক্রমে। এরপরের প্রশ্নটা, ধারাটা 511 ধারা লিখিত প্রশ্নের জন্য আসে বা লিখিত প্রশ্ন হতে পারে, যে পূর্ববর্তী দণ্ড বা খালাস প্রমাণের পদ্ধতি। অর্থাৎ আপনি যে পূর্বে দণ্ড পাইছেন অথবা খালাস পাইছেন, এটা কখন লাগে? দণ্ডটা লাগে তখন বা খালাসটা তখন লাগে একই অপরাধে দ্বিতীয়বার বিচার 403 ধারায় যেটা আছে, যে একবার একটা অপরাধ করছে, পরের বার যাতে ওই অপরাধে আবার কেউ মামলা করতে না পারে, তখন এই 511 ধারাটা প্রয়োগ করা হয়। অর্থাৎ ধরেন আমার নামে একটা প্রতারণা মামলা হইল। এই মামলায় আমি কি পাইলাম? খালাস পাইলাম। খালাস পাওয়ার পর দেখলাম যে পুনরায় আরেকজন এই একই অপরাধে আমাকে আবার মামলা করতে যাচ্ছে আমার বিরুদ্ধে। তখন আমি এই খালাসটা বা দণ্ড, আমার যদি শাস্তি দিয়ে থাকে তাহলে দণ্ডের আদেশ নিয়ে যাব আদালতের কাছে, যে এই বিষয়টা আমি একবার শাস্তি পেয়েছি, আর তো মামলা হওয়ার সুযোগ নাই। অথবা যদি খালাস দিয়ে থাকে তাহলে খালাসের কপি নিয়ে যাব, যে আমি তো এই অপরাধে খালাস প্রাপ্ত। এই বিষয়ে আরেকবার কি মামলা করা যাবে না। কোথায়? 403 ধারা এবং এভিডেন্স অ্যাক্টের 40 ধারা, এই দুইটা মিক্স করে আমি আদালতে আবেদন দিব বা আদালতকে এই বিষয়টা অবহিত করব, যে আমার বিরুদ্ধে অলরেডি এই বিষয়ে একটা মামলা হয়েছে এবং এই মামলায় আমি কি খালাস প্রাপ্ত অথবা দণ্ডপ্রাপ্ত, দণ্ড ভোগ করে ফেলছি। তাহলে এই দণ্ডটা আসলে কিভাবে প্রমাণ করবেন যে আপনি, অথবা খালাসটা কিভাবে প্রমাণ করবেন, কি কি ডকুমেন্টস দিবেন, এইটাই মূলত 511 ধারার মূল কথা। বলতেছে যে আদালত ওই দণ্ড বা খালাস দিয়েছিল সেই আদালতের নথিপত্র যার হেফাজতে থাকে ওই দায়িত্বপ্রাপ্ত অফিসারের স্বাক্ষর দ্বারা সত্যায়িত নকল। অর্থাৎ আপনাকে যদি দণ্ড দেয় তাহলে দণ্ডের অথবা খালাস দিলে খালাসের সত্যায়িত কপি নিয়ে যাবেন আদালতে। কোন অফিসারের কাছ থেকে? যেই অফিসার এই নথিপত্র হেফাজতের জন্য দায়িত্ব বা নিযুক্ত। তাহলে এই অফিসারের থেকে সত্যায়িত নকল নিয়ে আপনি আপনার দণ্ড বা খালাস প্রমাণ করতে পারবেন 511 ধারায়। 2 আরেকটা অপশন আছে, যে যদি দণ্ডাদেশের ক্ষেত্রে, অর্থাৎ আপনি শাস্তি ভোগ করছেন, তাহলে শাস্তি কোথায় ভোগ করেন? জেলখানায়। তাহলে যে জেলখানায় সেই শাস্তিটা কার্যকর করা হয়েছিল সেই জেলখানার ভারপ্রাপ্ত অফিসারের স্বাক্ষরিত সার্টিফিকেট দ্বারা বা যে পরোয়ানা অনুসারে শাস্তি দেওয়া হয়েছিল তা দাখিল করে, অর্থাৎ ওই পরোয়ানাটা যদি আপনার কাছে ফটো থাকে, সেই পরোয়ানা মূলেও আপনি আদালতের কাছে দণ্ড প্রমাণ করতে পারবেন। তাইলে দণ্ড বা খালাস 2 ভাবে প্রমাণ করা যায়। একটা হলো যে যেই আদালতের নথিপত্রগুলো থাকে, এই খালাস বা দণ্ড দেয়, একটা অফিস কপি তো রাখে, সেই অফিস কপির সত্যায়িত নকল দ্বারা কোন ব্যক্তি সত্যায়িত করে দিবে? যার হেফাজতে ওই নথিপত্রগুলো থাকে, তিনি যদি সত্যায়িত করে দেন তাহলে দণ্ড বা খালাস 2 টাই ওইভাবে প্রমাণ করতে পারবেন। ধরেন ওইটা পারলেন না কোনো কারণে বা খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন যদি দণ্ড প্রদান করে, খালাস কিন্তু ওইখান থেকে প্রমাণ করতে হবে। কোনখান থেকে? যে আদালতের নথিপত্র যার হেফাজতে থাকে তার কাছ থেকে খালাস নিয়ে আসতে হবে। খালাসের আর কোনো সুযোগ নাই আদালতের নথিপত্র ছাড়া। বাট দণ্ড কিন্তু আরেকটা অপশন আছে, অর্থাৎ দণ্ড আপনি জেলখানায় ভোগ করছেন, ভোগ করার সময় কিন্তু ওই জেলারের কাছে বা যিনি ভারপ্রাপ্ত অফিসার জেলের, তার কাছে কিন্তু আদালত একটা আদেশ প্রেরণ করছে, যে একে দণ্ড খাটানোর জন্য পরোয়ানা প্রেরণ করে, যে 1 তারিখ থেকে বা আগামী এত তারিখ থেকে এত বছর তার দণ্ড আছে, ওই দণ্ড সে ভোগ করায়া আবার কি করে? প্রতিবেদন প্রেরণ করে। এর আগে গতকালের ধারাতে পড়লাম। তো
এই দণ্ড কিন্তু জেলখানা থেকে প্রমাণ করা যায়। জেলখানা যে ভারপ্রাপ্ত অফিসার আছে তিনি যদি একটা সার্টিফিকেট দেন, সেই সার্টিফিকেটের মাধ্যমে দণ্ড প্রমাণ করতে পারবেন। বাট খালাস প্রমাণ করতে হলে অবশ্যই আদালতের নথিপত্র লাগবে। তাইলে এখান থেকে লিখিত প্রশ্ন আসতে পারে, পূর্ববর্তী দণ্ড বা খালাস প্রমাণের পদ্ধতি আলোচনা করুন। পূর্ববর্তী দণ্ড বা খালাস প্রমাণের পদ্ধতি আলোচনা করুন। তখন কিন্তু এই 511 1 আর 2 বা ক বা খ ২ টা উপধারা আপনারা সুন্দর করে ১ ২ দিয়ে লিখে দিবেন। অল্প কথা বাট ধারাটা সঠিক দিতে হবে। এরপরে এই যে ৫১২ ধারা, এটা ৩৫৩ ধারা পড়ার সময় আমরা পড়ছিলাম। ৩৫৩ ধারাতে কি? আসামির উপস্থিতিতে বা আসামির উকিলের উপস্থিতিতে কি নিতে হবে? সাক্ষ্য গ্রহণ করতে হবে। আর এই ৫১২ ধারাটা বলতেছে যে আসামির অনুপস্থিতিতে সাক্ষ্য লিপিবদ্ধকরণ। অর্থাৎ কখন আসামি অনুপস্থিত থাকলেও তার বিরুদ্ধে কি? সাক্ষ্য লিপিবদ্ধ করা যাবে। আদালত যদি এটা মনে করে যে আসামি পালিয়েছে বা পলাতক হয়েছে, তাকে গ্রেফতারের কোনো সম্ভাবনা নাই, তাহলে আদালত আসামির অনুপস্থিতিতে বাদীপক্ষে সাক্ষীদের জবানবন্দি গ্রহণ করতে পারবেন। কিন্তু সাধারণ নিয়ম হলো যে আসামির আ বাদীপক্ষের সাক্ষীদের যদি জবানবন্দি গ্রহণ করতে হয়, অবশ্যই কি আসামি অথবা আসামির উকিল উপস্থিত থাকতে হবে। তবে এই ধরনের সাক্ষী যদি মারা যায় বা সাক্ষ্য দেওয়ার অযোগ্য হয়ে পড়ে, অথবা সাক্ষী হাজির হওয়া বিলম্ব ও অযৌক্তিক ব্যয় সাপেক্ষ হলে তার প্রদত্ত সেই অপরাধের বিচারে তার বিরুদ্ধে ব্যবহার করা যাবে। অর্থাৎ কোন সাক্ষী সাক্ষ্য দেওয়ার পর যদি মারা যায়, সাক্ষ্য দেওয়ার অযোগ্য হয়ে পড়ে, ওই যে আগের যে ঘটনাগুলা বললাম, বিদেশে গেল অথবা তাকে নিয়ে আসা ব্যয় সাপেক্ষ বা সময় সাপেক্ষ, এই সকল ক্ষেত্রে পূর্বে যে বিবৃতি দেয়, এই ক্ষেত্রে সেই বিবৃতিটা ওই অপরাধীর বিরুদ্ধে ব্যবহার করা যাবে। সে পলাতক ছিল, তখন গ্রহণ করছে। এটা পরে আর সে কি জেরা করার সুযোগ পাবে না। এটা তার বিরুদ্ধে তখন ব্যবহার করা যাবে। এরপরে ২ ধারাটা অবজেক্টিভের জন্য পড়বো একটু, যে আসামি অজ্ঞাত হলে, আসামি জানে না কেউ, ধরেন একটা হত্যা মামলা। তো এই ক্ষেত্রে আসলে আসামি জানা নাই। আসামি যদি অজ্ঞাত হয়, তাহলে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের ক্ষেত্রে কোনো ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এই বিষয়ে কি করবেন? অনুসন্ধান করবেন এবং এই অপরাধ সম্পর্কে যারা সাক্ষ্য দিতে পারেন তাদের পরীক্ষা করবেন। তাহলে যেখানে আসামি অজ্ঞাত, আসামি কে এটাই জানি না, তাহলে আসামিকে তো উপস্থিত রাখার সুযোগ নাই। এই ক্ষেত্রে কোন ম্যাজিস্ট্রেট এই অপরাধটা অনুসন্ধান করবেন এটা সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে। যদি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধ হয়, তাহলে ১ম শ্রেণীর নিচে কেউ অনুসন্ধান করবে না। এবং তিনি অপরাধ অনুসন্ধান করার সময় যদি সাক্ষী খুঁজে পান, তাহলে এই সাক্ষীদের পরীক্ষা করে জবানবন্দি গ্রহণ করতে পারবেন। এবং এই ধরনের সাক্ষী, ধরেন আসামি অজ্ঞাত এবং এই ধরনের সাক্ষীকে ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কি করলেন? পরীক্ষা করলেন বা জবানবন্দি গ্রহণ করলেন। জবানবন্দি দেওয়ার পর যদি ওই আসামি মারা যায়, সাক্ষ্য দেওয়ার অযোগ্য হয়ে পড়ে বা বাংলাদেশের বাইরে চলে যায়, বা তাকে নিয়ে আসা সময় সাপেক্ষ, ব্যয় সাপেক্ষ হয়, তাহলে পরবর্তীকালে এই অপরাধে অভিযুক্ত যে কোনো ব্যক্তির বিরুদ্ধে এই সাক্ষ্য কি ব্যবহার করা যাবে। সাক্ষী সাক্ষ্য দিয়ে মারা গেছে। মারা যাওয়ার পরলে কোন ক্ষেত্রে? যখন আসামি অজ্ঞাত, আসামিকে তো উপস্থিত রাখা যায় নাই। আসামি কি করতে পারে নাই? জেরা করতে পারে নাই এই সাক্ষীদেরকে। কিন্তু তারপরেও এই সাক্ষীর প্রদত্ত বিবৃতি আদালতে সাক্ষ্য হিসেবে ওই আসামিদের বিরুদ্ধে গ্রহণ করা যাবে বা ব্যবহার করা যাবে। গলা তো শুকায়া যায় এত পেঁচাল পারলে। একদিনে আসলে এতগুলো ধারা পড়লে আপনাদেরও হয়তো মাথার উপর দিয়া আজকে যায়। স্যার আজকে থাকুক, কালকে ফিনিশ করলে ভালো হয় স্যার। থাকবে না? ঠিক আছে, তাহলে আবার একটু রিক্যাপ করি। আজকে